রাজ্যের বিদ্যুৎ নিগম এবং বিদ্যুৎ দপ্তর এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। হয়তো আজ থেকে কয়েক বছর আগে যুগান্তকারী ভুল কিংবা ঐতিহাসিক ভুল করেছিল তারা। কেউ কেউ বলবেন বেসরকারি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপনে সেদিনের ভুলের মাসুল আজ টিম ডাক্তার মানিক সাহা দিয়েছেন। অবশ্যই সামনের সারিতে থেকে সেই বদনাম গোছানোর দায়িত্ব নিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তাকেই সামনে থেকে সাংবাদিক সম্মেলন করে এমন একটি ঘোষণা দিতে হয়েছে যে আজ থেকে 4 বছর আগে সেই ঘোষণাকে কেন্দ্র করে যারা চরম সমালোচনা করেছিলেন, তাদেরকে যারা উপেক্ষিত করেছেন, একবার তাদের সামনে এসে রতনলাল নাথ বোধহয় সরকারের ভাবমূর্তি রক্ষার যে চিন্তাধারা করেছেন তা আজ তিনিই বাস্তবায়িত করলেন, তিনিই ঘোষণা করলেন। হয়তো লুকোচুরির খেলা খেলতে পারতেন, হয়তো তিনি তার মতন করে বিষয়গুলো লুকোনোর চেষ্টা করতে পারতেন, করেননি। মাত্র কয়েকদিন আগে বিধানসভার অধিবেশনে স্পষ্ট ইঙ্গিত বিদ্যুৎ মন্ত্রী দিয়েছিলেন। সেদিন তিনি যা বুঝিয়েছিলেন আজ তা বাস্তবায়িত হলো। আজ বেলা 11টা থেকে রাজ্যের বিদ্যুৎ নিগম যে ডিভিশনগুলোকে ফিডকো কিংবা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে তার থেকে চুক্তি বাতিল করে আজ আবারও বিদ্যুৎ নিগম তাদের দায়িত্ব বহন করলো বা দায়িত্ব গ্রহণ করলো, আবারও দায়িত্ব গ্রহণ করলো। এদিক থেকে বলা যেতে পারে যেসব জায়গায় এই বিদ্যুৎ বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা, সংস্থা দ্বারা পরিচালিত বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের যে বিস্তর অভিযোগ ছিল, সেদিক থেকে স্বস্তির বার্তা সেখানে সরকার দিয়েছে। সরকারের প্রতিনিধি হিসাবে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পরন্ত বিকালে যখন মহাকর্ণে বসে সাংবাদিক সম্মেলন করেছেন, তার আগে বিদ্যুৎ নিগম বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। ইঙ্গিত তার আগেই ছিল, আজ বাস্তবায়িত হলো। অবশ্যই এই বিদ্যুৎ সংস্থাকে, বিদ্যুৎ বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে বিদ্যুৎ সংস্থাকে বা বিদ্যুৎ পরিচালনাকে যারা বেছে নিয়েছিলেন তাদের উপর অর্পিত করেছিলেন। এখন আর সমালোচনা করা, এখন তাদেরকে ইঙ্গিত করা, এই বিষয়গুলো বোধহয় আর গোপনে নয়, ওপেন হয়ে গেছে, সবকিছু খোলামেলা, প্রত্যেকেই জানেন। আমরা কয়েকটি জায়গার ঘটনা অবশ্যই জানি এবং আরো একটি বার্তা আজ বিদ্যুৎ মন্ত্রী দিয়েছেন আপনাদের রাজ্যবাসীর জ্ঞাতার্থে। সেটা হচ্ছে আরো একটি সংস্থা রয়েছে যে সংস্থাটি বিদ্যুৎ পরিচালনার দায়িত্বে রয়েছে ডিভিশনের ক্ষেত্রে একটি জায়গায়, সেখানেও তাদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাও, যদি না হয় তাহলে ফিডকোর মতন অবস্থা হবে। যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো, যে প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ পরিষেবাকে সম্প্রসারিত করার শুধু উদ্যোগে নয়, সেখানে গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল আদায়ের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা খুব সম্ভবত তথ্য বলছে প্রায় 150 থেকে 60 কোটি টাকা রাজ্য সরকারকে, রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে, বিদ্যুৎ নিগমকে বকেয়া রেখে দিয়েছে, দিচ্ছে না। সেই টাকা আনতে গেলে যে জটিলতার বিষয় রয়েছে, যে জটিলতার দিক রয়েছে, তার খানিকটা কিন্তু পরিষ্কার করলেন বিদ্যুৎ মন্ত্রী নিজেই মহাকরণে সাংবাদিক সম্মেলনে। অনেকে বলবেন যে এতক্ষণ এই বিষয়গুলো উত্থাপন করার কি কারণ ছিল? যথেষ্ট কারণ আছে। বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ দিক, গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলতে পারেন, গুরুত্বপূর্ণ চাহিদা বলতে পারেন, যা অনুপস্থিতিতে আমরা অন্ধকারেই শুধু নয় একেবারে বিপর্যস্ত হয়ে পড়ি। আমরা আমাদের মতন করে যে বাঁচার দিক রয়েছে সেই দিক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। বিদ্যুৎ পরিষেবা এমন এক পরিষেবা, তাকে বাদ দিয়ে আপনি যেমন আপনাকে ভাবতে পারছেন না, আপনার চারপাশ ভাবতে পারছেন না, আপনার জীবন জীবিকা যেমন ভাবতে পারছেন না, আপনার দৈনন্দিন জীবনের সিস্টেমকে যেমন আপনি মানিয়ে নিতে পারছেন না, ঠিক তেমনি আপনি বলবেন শুধু অন্ধকারের ডুব দেওয়ার মানে শুধু নয়, একেবারে সামগ্রিক দিক থেকে আপনি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কয়েক ঘন্টার বিভ্রাট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে পরিস্থিতির শিকার আমরা হই, তার থেকে যদি আরো বেশি ভয়াবহ পরিস্থিতি হয় তখন কেমন হবে? আপাতত যে প্রেক্ষাপট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, অবশ্যই আপনারা কথা বলবেন। ইতিমধ্যে অনেকেই আমাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেছেন, অনুরোধ করব আরো একবার চেষ্টা করবেন এবং অবশ্যই কথা বলবেন। আপনাদের প্রত্যেকের আমরা প্রতিক্রিয়া জানবো। তবে শুরুতে অনুরোধ করি, ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা, কাউকে সেখানে গুরুত্ব দেওয়ার বিষয় নয়। যেহেতু লাইভ অনুষ্ঠান, আমি শুরুতে আরো একবার অনুরোধ করছি আপনাদের কাছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। বিদ্যুৎ মন্ত্রী এখানে একজন ব্যক্তি মাত্র,
বিদ্যুৎ নিগম একটি প্রতিষ্ঠান মাত্র, বিদ্যুৎ দপ্তর আর বাকি যে দপ্তরগুলো আছে তার মধ্যে একটি দপ্তর। এখন পরিচালনাগত ত্রুটি থাকতে পারে, পরিচালনাগত সিদ্ধান্তে ভুল থাকতে পারে, কিংবা বেসরকারি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিংবা তার পেছনে যদি কারোর কোনো কিছু থেকে যায় তার দায় বর্তমান টিম নেবে কেন, এটাও যেমন একটি প্রশ্ন। তার পাশাপাশি এটাও তো হতে পারে কারোর ব্যক্তিগত স্বার্থের জন্য সমষ্টিকে দায়ী করা ঠিক নয়। হয়তো কারোর সেখানে লাভালাভ জড়িত ছিল, অভিযোগ আর বাস্তব সেটাও হতে পারে। কেউ কেউ বলবেন যে অন্যের দোষ সেখানে নিজে চাপিয়ে বা নিজের উপর নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যুৎ মন্ত্রী। আমি এতটুকু বলি, হয়তো বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিক সম্মেলন এড়িয়ে যেতে পারতেন। তিনি দপ্তরের সচিব, আধিকারিক কিংবা বিদ্যুৎ নিগমের যারা পদাধিকারী আছে তাদেরকে দিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করাতে পারতেন, বা বিদ্যুৎ নিগমের তরফে সকালে যে বিবৃতি দেওয়া হয়েছিল তাতেই যথেষ্ট ছিল। তারপর সেখানে মুখোমুখি হওয়ার কোনো দরকার ছিল না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর, তিনি করেছেন। এদিক থেকে আমরা যারা প্রতিদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে বিভিন্ন মন্ত্রীদের কথোপকথন আপনাদের কাছে তুলে ধরি, সেদিক থেকে মন্ত্রীর কথোপকথন আমরা তুলে ধরেছি, বা আপনারা এই অনুষ্ঠানে আমরা আরো একবার তুলে ধরবো। আমরা এতটুকু বলতে পারি, আপনারা যারা বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিভিন্ন সময় বা বলতে পারেন প্রায় প্রতিদিন নানা অভিযোগের কথা জানিয়েছেন, তা নিয়েও আমরা অনুষ্ঠান করেছি, তা নিয়েও কথা বলছি। এখন বিষয় হলো সে বেসরকারি প্রতিষ্ঠান। আমরা বলছি বিদ্যুৎ বেসরকারি সংস্থার স্বাদ মিটে গেল। আপাতত বিদ্যুৎ মন্ত্রী টিম মানিক সাহা সে উপলব্ধি করেছেন। আরো একটি সংস্থা, যে সংস্থাটি এখনো রয়েছে, তাকেও সতর্ক করে দেওয়া হয়েছে, কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদি ঠিক না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সঙ্গেও সে চুক্তি বাতিল করতে বাধ্য হবে রাজ্য সরকার কিংবা বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তর। তাও ইঙ্গিত আজ বিদ্যুৎ মন্ত্রী দিয়েছেন। যারা কয়েক জায়গার প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করেছেন, হয়তো তাদের মধ্যে একটা অংশ আছেন এখনো বেতন পাননি বলে তারা আজ দাবি করেছেন 2 মাস 2.5 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। আবার সেই প্রতিষ্ঠানের কাছে রাজ্যের বিদ্যুৎ নিগম টাকা পাওনা রয়েছে। তাহলে সেই প্রতিষ্ঠানটির কি উদ্দেশ্য ছিল আমরা জানি না। আমরা এতটুকু বলতে পারি, রাজ্যের বিভিন্ন জায়গায় যারা বিদ্যুৎ নিগমের অধীনস্থ যারা আছেন তারা যেমন আমাদের বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন, আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, কথা বলেন, তার বাইরে থেকেও এসব বেসরকারি প্রতিষ্ঠানগুলো দ্বারা পরিচালিত যেখানে বিদ্যুৎ পরিষেবা পান সেখানে আপনাদের বক্তব্য ছিল। প্রথমত কি যুক্তি ছিল রাজ্য সরকারের, কি যুক্তি ছিল বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ নিগমের? যুক্তি ছিল যেসব জায়গাগুলো যারা বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দিচ্ছেন না, বৈধ গ্রাহক কিংবা বৈধ গ্রাহকরা বা অবৈধ গ্রাহক থাকে, অনেকে হুকলাইনে বিদ্যুৎ ব্যবহার করেন, সেসব জায়গার বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয়েছিল লাভের অঙ্ক দেখার জন্য। কার্যত কি তাই হলো? আজ রাজ্যের মানুষের টাকা এখন সে কোম্পানি যদি নিয়ে যায়, তাকে এই কোম্পানি থেকে টাকা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে একটি বিশেষ আদালতে যেতে হবে, বিশেষ প্রতিষ্ঠানে যেতে হবে। তার জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের অনেক পরিশ্রম হবে, আধিকারিকদের দৌড়ঝাঁপ প্রয়োজন হবে, দিল্লিতে যেতে হবে। তার জন্য যে বিমান খরচ থেকে শুরু করে বাকি যে খরচ রয়েছে সে টাকা তো আপনার আমার প্রত্যেকের। কার্যত মন্ত্রী এবং অবশ্যই সরকার প্রতিনিধিরা এই বিষয়গুলো উপলব্ধি করবেন। সেদিক থেকে যদি বলা যায়, আপনারা যারা আমাদের এই কথাগুলো শুনছেন, অনুষ্ঠানে কথা বলবেন, অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছে সেই বিষয়গুলো প্রায় পরিষ্কার যে আপনার টাকা প্রতারক সংস্থা নিয়ে যাচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। তারপরে বলছিলাম যে বিজ্ঞ বা সাই কম্পিউটারকে নিয়ে কথা বলার জন্য যার সৌভাগ্যবশত আপনি আজকে পর্দায় এলেন, এতে আপনাকেও ধন্যবাদ এবং আপনার স্টুডিওকেও ধন্যবাদ বা আপনাদের সংস্থাকেও ধন্যবাদ। কিন্তু অ্যাকচুয়ালি এই যে সাই কম্পিউটার এবং সিডকো তাদের যে পরিষেবার নমুনা, এতে কিন্তু আমরা খুবই কষ্ট পাই, কাটায় গেছি, বা এটা আবার কবে স্বাভাবিক অবস্থা আসবে এটাও বলতে পারি না। বিএসিসি এর দায়িত্ব নিতে এতে আমরা খুশি, কিন্তু এখন আমরা যতটুকু বুঝি আর কি, যে ওইখানে এই লোকটা আগুন লাগাইছে, কিন্তু আরেকজনে কইল যে অ্যাকচুয়ালি আগুন কে লাগাইছে এটার দরকার নাই, পাগলের হাতে ম্যাচটা দিতে কে, পাগলের কাছে ম্যাচ দেওয়াতে কিন্তু আগুন লাগছে, কে আগুন লাগাইছে এটার দরকার নাই, কিন্তু পাগলের হাতে কে ম্যাচ দিচ্ছে এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো ডিএসসি এর কাছে আছে, এটা আমরা যারা ভোক্তা খুবই
খুবই খুশি টিএসসিসিএল এর কাছে। টিএসসিসিএল 2005 সাল থেকে কিন্তু পরিষেবা দিয়ে আসছে। 2020 সালে এটা বেসরকারি বা ফ্র্যাঞ্চাইজির কাছে দেওয়ার ফলে পরিষেবা দিন দিন ত্বরান্বিত গেছে। বিশেষ করে আমরা সাই কম্পিউটার 59 ডিস্ট্রিক্টে যেটা দেখতেছি, এবং বাকি যে 10টা সাব ডিভিশন আজকে গ্রহণ করলো টিএসসিসিএল, বামুটিয়া বা মোহনপুর বা সাবরুম বা গন্ডাছড়া, নামবাসা, ধলাই ডিস্ট্রিক্টে। তো এতে আমরা যারা ফিটকোর কাস্টমার ছিলাম গত 4 বছর, বর্তমানে আমরা আবার টিএসসিসিএল এর কাস্টমার। আমরাও আশা করব যাতে আগের মতনই ভালো পরিষেবা পাই, কারণ তারা যেটা করে গেছে এটা ভালো করছে না, টিএসসিসিএল আরো ভালো করবো, এটাই আমাদের কাম্য আর কি। নমস্কার। এবং আপনারা অনেকে জানতে চেয়েছেন, অনেকে জানেন ফিটকোর অধীনস্থ যে ডিভিশনগুলো হলো সাবরুম, আমবাসা, মনোমোহনপুর, যে সাব ডিভিশনগুলো হলো সাবরুম, সাতচা, রামবাসা, গন্ডাছড়া, মনু, ছামনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা এবং বামুটিয়া। আরো একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাটির সঙ্গে এখন বলা যেতে পারে একেবারে এমন পর্যায়ে রয়েছে যে পর্যায়ে যদি রাজ্য সরকার, বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তর সন্তুষ্ট না হয় তাহলে সেই সংস্থার সঙ্গেও সম্পর্ক ছিন্ন হতে পারে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। সঞ্জীব। হ্যাঁ বলুন। মেহেদা, নমস্কার। কথা বলুন, লাইভে আছেন। আচ্ছা, আপনারা ফিটকোর ব্যাপারে খবরটা দেখাচ্ছেন, ভালো উদ্যোগ, কিন্তু ফিটকোর যে কর্মচারীগুলি হঠাৎ করে নোটিশের মাধ্যমে সরকার নিয়ে নিল, ঠিক আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে ফিটকোর যে কর্মচারীগুলি ওনাদের প্রায় 83 দিন ধরে ওনাদের কোনো বেতন হচ্ছে না। আপনারা কাইন্ডলি যদি একটু এই বিষয়টা একটু হাইলাইট করেন। 83 দিন ধরে এই লোকগুলির অবস্থা, হঠাৎ করে আজকে শুনলো যে ওনাদের কাজ নেই। এই প্রায় আমি যতটুকু জানি 25 লক্ষ টাকা মতন বকেয়া হয়ে গেছে। ওই বিষয়টা যদি একটু তুলতেন হয়তো আমরাও উপকার হতাম এবং ওই কর্মচারীরাও একটু উপকার হতেন। একটু এই বিষয়টা একটু তুলেন। প্রথমত আপনি লাইভে থাকুন, শুনতে থাকুন। প্রথমত হচ্ছে সরকারের তরফে বা মন্ত্রী যে কথা বলছিলেন, মন্ত্রী স্পষ্ট ভাষায় সাংবাদিক সম্মেলনে কথা দিয়েছেন কাউকে কর্মচ্যুত হতে হবে না, তবে হাতে গোনা কয়েকজনকে হয়তো কয়েকদিন বা খানিকটা সময় সেখানে কর্মহীন থাকতে হবে। ব্যবস্থার দিক থেকে কিছু দিক রয়েছে, প্রশাসনিক কাজে তো কিছু দিক থাকে, সেদিক থেকে বাকি দিক থেকে মন্ত্রীর দাবি কিংবা মন্ত্রীর কথা, প্রতিশ্রুতি তিনি অন ক্যামেরায় বলেছেন, মহাকরণে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে কাউকে সেখানে কর্মচ্যুত করা হবে না। মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে সেখানে কর্মী 370 জনের মতন রয়েছেন, তাদের প্রত্যেককেই সেখানে রাজ্য সরকার বা এই বিদ্যুৎ নিগমের যে ব্যবস্থাপনা রয়েছে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। হাতে গোনা কয়েকজন আছেন, তাদের বিষয়টি মানবিক দিক থেকে ভাবা হচ্ছে, বিকল্প কোনো চিন্তাধারায় বিকল্প কোনো পদ্ধতিতে নেওয়া যায় কিনা সেগুলো ভাবছেন। এবং আপনারা জানেন আজ আমরা বিষয়গুলো উত্থাপন করেছিলাম যে যেখানে 83 দিনের বেতন দেওয়া হচ্ছে না বলে যারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেছেন, আমরা আশা করব রাজ্যের সরকার সেই প্রতিষ্ঠানটির সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক ছিন্ন হয়েছে, বাকি দিক থেকে আইনি সহায়তা যেভাবে হোক সে কর্মীদের বকেয়া দেওয়ার ক্ষেত্রে, বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা উদ্যোগী হবেন, সরকার উদ্যোগী হবে, সে বিশ্বাস আমাদের রয়েছে। এবং মন্ত্রী যদি এই কথাগুলো শুনেন, আপনার কথা বা আপনাদের অনেকের কথাগুলো শুনেন, বা যেখানে কর্মীরা বেতন পাননি বলে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, আশা করা যাচ্ছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিষয়গুলো খতিয়ে দেখবেন, তার অধীনস্থ যারা দপ্তর কর্তারা আছেন, নিগমের লোকজন আছেন, তাদের দিয়ে নিশ্চয়ই খোঁজ খবর নেবেন। তার পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যে সংগঠন দলের লোকজন আছেন, প্রতিনিধিরা আছেন, বিধায়ক আছেন, অন্যান্য নির্বাচিত সংস্থার লোকজন আছেন, প্রত্যেককে নিয়ে খোঁজখবর নিয়ে অন্তত তাদের টাকাগুলো যাতে পাওয়া যায় সে ব্যবস্থা সরকার, বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তর করবেন এবং টিম মানিক সাহা, রতনলাল নাত্রা করবেন সে বিশ্বাস রয়েছে। কারণ তাদের সরকারের আমলে সেই প্রতিষ্ঠানকে সেই সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগে যদি সেই সংস্থা যদি রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করে তাহলে সেই প্রতারণা করা সংস্থাকে শাস্তি দেওয়া এবং এই রাজ্যের মানুষকে সুবিচার দেওয়া, এই রাজ্যের মানুষকে স্বস্তি দেওয়া এবং এই রাজ্যে যারা কর্মরত যারা ছিলেন এই রাজ্যের নাগরিকরা তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে বলে আমরাও বিশ্বাস করি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি আজ
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কি বলছেন এবং বিভিন্ন জায়গায় যারা আমাদের সঙ্গে রয়েছেন কথা বলছেন, যারা বেতন পাননি বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, তাদের কথাও শুনবো। আমরা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কিছু বক্তব্য শুনি। বিরুদ্ধে ফিটকো বলে একটা সংস্থা, যারা আজকে থেকে 4 বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল 2020 সালের 1 জুলাই, ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট। কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল, শর্তগুলি পূরণ করতে পারছে না। শর্তগুলির মধ্যে মূলত গ্রাহক পরিষেবা যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না প্রপারলি। 2, নিয়মিতভাবে বিদ্যুতের মেরামতি, মেইনটেনেন্স যেটা বলি আমরা, সেই কাজ নিয়েও তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ, এবং অভিযোগের হবে না, এগুলো আমরা তদন্ত করেছি, এটা প্রমাণিত হয়েছে। এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাতার ক্ষোভ সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারে। এবং এই যে আমাদের রাজ্য সরকারের দায়িত্ব হলো, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। যেহেতু দায়বদ্ধ, সেহেতু আমরা সাইলেন্ট থাকতে পারি না। যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই, যদি অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি, কিন্তু 4 মার্চ 2024 আমরা নোটিশ দিই, বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো, এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে। টার্মস এন্ড কন্ডিশন তাই আছে। এর ফলেও তারা পরিষেবার উন্নতি করতে পারল না, এবং বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে, যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা ছাড়া আমাদের কোন গত্যন্তর ছিল না। আজকে আমরা ফিটকো এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটা একটা ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, আজকে আমরা ফাইনাল নোটিশ অফ টার্মিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট ডেটেড 1 জুলাই 2020 ফর আমবাসা, মনু, মোহনপুর এন্ড সাবরুম, এগুলি ইলেকট্রিক্যাল সাবডিভিশন in accordance with the article 16.3.4 of the distribution franchisee agreement, 16.3.4 of the distribution franchisee agreement, সেই মোতাবেক আমরা তাদেরকে আজকে আমাদের তাদের ফ্রন্টে বাতিল করে দিয়েছে। আমাদের মূল 10টা সাবডিভিশন ইলেকট্রিক্যাল সাবডিভিশন, আমাদের প্রশাসনিক সাবডিভিশন নয়, ইলেকট্রিক্যাল সাবডিভিশন সাবরুম, সাতচান, আমবাসা, গন্ডাছড়া, মনু, ছামনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা এবং বামনছড়া, এই 10টা সাবডিভিশনে তারা প্রায় 1,44,920 জন গ্রাহক আছে। 1,44,000 উপরে গ্রাহক রয়েছে যারা তাদের পরিষেবা দেওয়ার কথা, এবং চুক্তি ছিল 10 বছরের। আমরা আজকে টার্মিনেশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি। সাথে সাথে বিদ্যুৎ নিগম, আমরা সেটা আমাদের ফিটকো যারা চালাচ্ছিল, এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি, এবং আমরা সারা রাজ্য ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়ে গেছে। প্রথম অসুবিধা হতে পারে,
কিন্তু উপায় ছিল না আমাদের, এবং জনগণও আমাদের সাপোর্ট করেছে, সাহায্য করেছে, এগিয়ে এসছে। লোকাল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে। আমরা কোন রকম অসুবিধা হয়নি, আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি। আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে, এই 10টা সাবডিভিশন। এবং সাই একটা কোম্পানি আছে, এটা কৈলাসহর 1 and 2, ওই 2টা সাবডিভিশন সাইয়ের অধীন রয়েছে। সেখানেও প্রায় 44,000-এর মতো গ্রাহক রয়েছে। তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত। প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছি না, আপনারা না বললো আমি বলে দিচ্ছি। দেখা গেল সার্ভে করে এই 10টা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করত, তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না। যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন, তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে। দেখা যায় আমাদের সার্ভেতে যেখানে গ্রাহকদের বকেয়া আদায়ের জন্য বেসরকারি সংস্থাকে সুযোগ দেওয়া হয়েছিল, সেই বেসরকারি সংস্থা ফিডকোর কাছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড মোট পাওনা রয়েছে 152,50,13,624 টাকা। আমি আবারও বলছি, ফিডকোর কাছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড মোট পাওনা রয়েছে 152,50,13,624 টাকা। অর্থাৎ যে টাকা ফিডকোর কাছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড পাওনা রয়েছে, বিগত দিনে 2020 সালের 1 জুলাইয়ের আগে সেই এলাকার বিদ্যুৎ গ্রাহকদের কাছে রাজ্যের বিদ্যুৎ নিগম এত কোটি টাকা কি পাওনা ছিল? উত্তর নিশ্চয়ই না। হয়তো মন্ত্রী সেই তথ্য দেননি। আবার যদি বলা যেতে পারে সেই তথ্য যদি মন্ত্রীর কাছে থেকেও থাকে বা নাও থাকতে পারে, কিন্তু বিদ্যুৎ নিগমের কাছে রয়েছে, সেদিক থেকে বিদ্যুৎ নিগম কি বিষয়টি মূল্যায়ন করবে? একটি অন্যভাবে কথা বললে সেখানে বলা যেতে পারে, বিধানসভায় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে রাজনৈতিক পরিমণ্ডলে যারা বিপরীতে রয়েছেন তাদের কাছ থেকে কত টাকা বিদ্যুৎ পাওনা রয়েছে তার হিসাব ছিল। আমরা বিশ্বাস করি মন্ত্রী রাজনৈতিক দলের প্রতিনিধি, সেদিক থেকে তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এই রাজ্যের বহু গ্রাহকের কাছে, বহু প্রতিষ্ঠানের কাছে, বহু দপ্তরের কাছে এবং বহু বলা যেতে পারে ব্যবসায়িক বিভিন্ন সংস্থা যারা নিয়ন্ত্রণ করেন তাদের কাছে বিদ্যুৎ নিগম কোটি কোটি টাকা হয়তো পাওনা আছে, সেই তথ্য প্রত্যেকের কাছে পরিষ্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার আমি বলছিলাম, হঠাৎ করে গত মাসের যে বিলটা ছিল, এখন যে বিলটা অনেকটা বেরিয়ে, মানে তারা অনেকটা বিলটা বাড়িয়ে দিয়েছে। সেটা আগেই ঘোষণা ছিল, বলুন আর কি বিষয় আছে? কিন্তু গত মাসে যে বিলগুলো ছিল, তারা যে মিটার চার্জ করে তারা কিন্তু অটোমেটিক তারা তার থেকে দিচ্ছে না, কিন্তু পাবলিক থেকে নিয়ে দিচ্ছে। কিন্তু অনেকটা রেট বাড়িয়ে দেওয়ার কারণে আমি ভাবছিলাম যে গত মাসে আমার বিল এসেছিল অনেকটা, কিন্তু এখন যে আমি হিসাব করে দেখলাম যে আমার এই মাসে অনেকটা বিল কম এসেছিল। কিন্তু তারপরও তারা যেরকম তাদের সাধ্য মতো চার্জ করেছে, করার পরও কিন্তু আমার বিল অনেকটাই বেশি এসেছে। আর কিছু বক্তব্য আছে আপনার? কিন্তু তারা যে এরকম ভাবে বিল করছে ওইটা তো আমি মানতে পারছি না। তারা প্রতি মাসে মিটার চার্জ নিচ্ছে, কিন্তু মিটার চার্জটা অটোমেটিক প্রথম যে সময় কেনার সময় ছিল ওই সময় তো মিটার চার্জ তারা নিয়েছিল, কিন্তু তারপর প্রতি মাসে মাসে নিচ্ছে মিটার চার্জ। এগুলো আমরা কোথা থেকে দেবো? এবং এই 152,50,13,624 টাকা পাওনা রয়েছে ফিডকোর কাছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। এখন পর্যন্ত নিগমের কর্তৃপক্ষ মন্ত্রী দেওয়া তথ্য অনুসারে যে ব্যাংক গ্যারান্টি বাবদ যে 12 কোটি টাকা ছিল, সেই টাকা নিগমের অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং এই 12 কোটি টাকা পাওয়া গেছে।
এখন বাকি যে টাকাগুলো রয়েছে, পাওনা যে টাকাগুলো রয়েছে ১৫২,১৬,১৩,৬২৪ টাকা, সে টাকা আদায় করতে গেলে বা বাদ বাকি টাকা আনতে গেলে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমকে নয়াদিল্লি স্থিত ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে বা সেখানে যেতে হবে। সে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও মন্ত্রী জানিয়েছেন। তারপর সেখান থেকে যা রায় আসবে তারপর সে টাকা পাওয়া যাবে। তবে কবে, সত্যি কি পাওয়া যাবে, এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আমি শুরুতেই বলছিলাম এই টাকা রাজ্যের মানুষের টাকা, এই টাকা আমার আপনার প্রত্যেকের টাকা, এই টাকা কারোর ব্যক্তিগত নয়। যারা সিদ্ধান্ত গ্রহণ করে সে বেসরকারি সংস্থার হাতে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে সঁপে দিয়েছেন, ডিভিশনকে সঁপে দিয়েছেন, সাব ডিভিশনকে সঁপে দিয়েছেন, তাদের নিজস্ব টাকা নয়, না এই টাকা রাজ্যের জনগণের টাকা। সুতরাং সে টাকার অধিকার রাজ্যের জনগণের আছে, সে টাকার হিসাব চাওয়ার অধিকার আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং আজ সকাল থেকে বলতে পারেন এই বিষয়গুলো নিয়ে জোর আলোচনা হয়েছে। মন্ত্রী যখন কথা বলছিলেন রাজ্যের গ্রাহকদের সঠিক বিদ্যুৎ পরিষেবা দিতে না পারায় বেসরকারি সংস্থা ফিটকুর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন মন্ত্রী। তিনি জানিয়েছেন বিদ্যুৎ গ্রাহকদের উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে 2020 সালের 1 জুলাই রাজ্য সরকারের সঙ্গে সেই বেসরকারি সংস্থার চুক্তি হয়েছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমার মনে হয় সবচেয়ে বড় কথা হলো এখন প্রশাসনের যে শীর্ষে যারা আছে তাদের অভিজ্ঞতা নেই বললেই চলে। বিশেষ করে আমি মন্ত্রিসভার সদস্যদেরকেই বলবো, কারণ তাদের কাজকর্মে এটা প্রমাণিত হয় তাদের রাজ্যের কাজ উন্নয়নের কাজ থেকে শুরু করে রক্ষা করার কাজ থেকে শুরু করে কোনোটারই অভিজ্ঞতা নেই। কারণ তারা তো বিদ্যুতের ব্যবস্থা করে নাই। ত্রিপুরা রাজ্যে এখন যে আমরা বিদ্যুৎ পাচ্ছি সবসময়, আগে প্রত্যেক দিন 2বার 3বার লোডশেডিং হতো। এখন বিদ্যুৎ, মাটির তলের গ্যাস থেকে শুরু করে রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে গত সরকারের আমল। এখন অনেকে দেখবেন আছেন পিতায় যদি সম্পত্তি তৈরি করে ছেলে এগুলি ধ্বংস করে। তাদের চরিত্র এখানে পিতা পুত্রের অবস্থানে গেছে। তাদেরকে কে বলেছে এইভাবে ধ্বংস করতে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে টাকা নষ্ট করা থেকে শুরু করে সবকিছু তারা করেছে। এই যে অবস্থা, এটা দুঃখজনক। তাদের আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সার্ভেতে এই সাবডিভিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত, গ্রাহকরা প্রপারলি বিদ্যুৎ বিল দিত না, এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে। এটা হলো প্রথম মূল বক্তব্য। তো ঠিক আছে, কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি। সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষের কাছে পরিষেবা প্রদানের, এবং তাদের হাতে কিন্তু দেখা গেল তারা যে উদ্দেশ্যে আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি। সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছি। আমার আপিল এই 10টা সাবডিভিশন ইনক্লুডিং অল সাবডিভিশন, 79 সাবডিভিশন, বিধানসভায় বলেছি। আমরা যারা বিধানসভা কভার করেন তারা শুনেছিলেন, আমি বলছিলাম কিছু একটা করতে যাচ্ছি, এর বেশি কিছু বলবো না। আপনারা যারা কভার করেছেন বিধানসভা তারা শুনেছেন। আমি বলছি ফিটকু সম্বন্ধে আমরা কিছু চিন্তা করছি, কিন্তু কি করছি সেদিন সরাসরি কিছু বলিনি। শুধু আর বেশি জানতে চাইবেন না এই কথা বলে আমি সেখানে বলেছিলাম। এবং আমার এখন অ্যাপিল সারা রাজ্যে যারা বিদ্যুৎ গ্রাহক, বৈধ বিদ্যুৎ গ্রাহক এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের কাছে আমার অ্যাপিল, বিদ্যুৎ এমন একটা বিষয়, এমন একটা মোবাইল ফোন সবগুলি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন
আজকে যেই ঘটনাটা আপনারা দেখাইতেছেন অবশ্যই মন্ত্রী মহোদয়ের উদ্যোগ স্বাগত জানাই। তবে এটা দেওয়ার ভালোই চিন্তা করার দরকার ছিল আসলে বেসরকারের হাতে গেলে কি হবে। বেসরকারি হাতের থেকে যদি আমি মনে করি সমস্ত ইয়াগুলো বেসরকারি হাতের থেকে সরকারের হাতে আনলে শ্রমিকের যেমন গ্যারান্টি থাকে এবং জিনিসেরও গ্যারান্টি থাকে। আমরা এই বিদ্যুৎ নিয়ে যে দুর্ভোগ এই সাধারণ মানুষ আমরা ভুগতেছি, মন্ত্রী মিনিস্টাররা এখানে বিদ্যুৎটা কমই যায়, কিন্তু আমাদের এখানে লোডশেডিং নাই, কিন্তু মন্ত্রী মহোদয় কইটাছে আমরা কিন্তু সারাদিনে আগে 1 ঘন্টা লোডশেডিং পেতাম, এখন কিন্তু লোডশেডিং মুক্ত করিয়া কিন্তু লোডশেডিং করে 3 ঘন্টা। তো এখন যে উদ্যোগ নিতে অবশ্যই ভালো। এই উদ্যোগের মধ্যে আমরা মনে করি যদি যেই শ্রমিকরা কর্ম করতেছে তাদের এই যে বেতনটা হচ্ছে গভর্নমেন্ট দিয়ে, আর গভর্নমেন্ট কি করে নিব, দিল্লি যাইব না হাইকোর্টে যাইব না সুপ্রিম কোর্টে, সেটা গভর্নমেন্টের চিন্তা। মন্ত্রী মহোদয়রা অন্তত এই শ্রমিকের বেতনটা বকায়া বেতন গুলো দিয়া তারা সেই কাজে নিয়োগ করিয়া রাখাতে আমরা মনে করি ভালো হবে। আমি শ্রমিকের লেগে একটুটুকুই এমন একটা যে মোবাইলগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে যদি চার্জ না থাকে। নমস্কার, কে এটা বলছেন? অত্যন্ত জরুরি পরিষেবা। নমস্কার। হ্যাঁ বলুন। কিছুদিন আগে 23 নির্বাচনের আগে একটা নিউজ চ্যানেল দেখেছিলাম যে পদ্মুৎ কিশোর 350 কোটি টাকা ঘুষ খেয়েছে বিজেপিকে আনার। আজকের বিষয় নিয়ে কথা বলুন। হ্যাঁ, এই বিষয়ে বলছি 52,000 কোটি টাকা নেই দেনা বিদ্যুৎ দপ্তরকে, কিন্তু এখান থেকে যদি 52 কোটি টাকা দিয়ে দেয় তাহলে তো চলে। কারণ এটার ভাগাভাগির টাকা দিয়ে তো বিকাশ হচ্ছে ত্রিপুরা রাজ্যের বিকাশ দেববর্মা এবং মন্ত্রীদের, এখান থেকে টাকাটা দিয়ে দিলে চলে। কারণ ওদেরকে তো বিশ্বাস করা যায় না, যেভাবে লুটের রাজ্য তো চলেছে। বিকাশ জনগণের হচ্ছে না, বিকাশ হচ্ছে শুধু মন্ত্রীদের। এই প্রশংসাটা আমি আসছি, দেখছেন তো, বিকাশ মন্ত্রীদেরই হচ্ছে। আরো কিভাবে হবে মন্ত্রীদের বিকাশ, এই ব্যবস্থাই করছে। নমস্কার। এমন একটা যে মোবাইলগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে যদি চার্জ না থাকে। এটা অত্যন্ত জরুরি পরিষেবা। এর মতো চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষে এমন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট কিন্তু বিদ্যুৎ দপ্তরের মতো নেই। তো আমার অ্যাপিল, যারা বিদ্যুৎ ব্যবহার করছেন পরিষেবা আমরা আপ্রাণ চেষ্টা করব জনগণের সাহায্যে সঠিক পরিষেবা দেওয়ার জন্য। বলছিলাম। হ্যাঁ বলুন। দেখুন, যেটা বলছেন উনি ঠিক আছে। আমারও কথা হলো বললেন 100 কোটি টাকা মানে ওনাদের কাছে পাওনা রয়েছে, সেগুলি আদায় না করলে ওনারা যদি চলে যায়, হ্যাঁ এটা হলো প্রশ্ন হবে। ওটা আমাদের টাকা, হ্যাঁ আমাদের কিভাবে বিদ্যুৎ কত মানে খরচ হয় না হয় তার উঠতে তারা দেনা হবে কামাই করে। দেখবেন মিটার দেন 15 টাকা, মিটার দেন 10 টাকা, হারিবন চলবে। এবার তো মানে জনগণকে মাদত বাড়ি দেবো না গ্রাহকদেরকে। আরো বলবো আমি 10টা এরকম হয়েছে। তো যে সেগুলি মানে নিয়োগ হয়েছিল ওদের ভবিষ্যৎ কি হবে? ওনারা তো কর্মহীন হবে, ওনাদেরকে কি রাজ্য সরকারের অধীনে কোনো নিয়োগ দেওয়া হবে দপ্তরে? জানতে চেয়ে দেখলাম। আর একটা দেখলাম কুয়াশোরের একটা সংস্থা, এটা নিয়ে তো প্রায় দিন মানে 7 মাসে অনেক সময় মাসে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ এরকম হয়। হ্যাঁ, সাই নামে একটা কম্পিউটার সংস্থা, সেগুলো যাই হোক নোটিশ দিয়েছে। আমার কথা হলো যে এমনিতেই দপ্তরে কিন্তু মানে কর্মী সংখ্যা মানে কম। তো এত সংখ্যক 1,10,000 গ্রাহকের মানে 10টা ডিভিশনের মধ্যে ওই যে কেস দিয়েছিলেন
কর্মীশনটা এমনি এমনি মানে শর্ট আছে, তারপর কিভাবে পূর্ণ করবে এই পূজাকালীন সময়ে? মানে কি বলবো, জরুরি ভিত্তিতে কোনো নিয়োগ করা হবে নাকি বা চুক্তিবদ্ধ নিয়োগ করা হবে? কারণ কর্মীশন করে দেখা দেবে নিশ্চিত, তারপরে যে ওইসব ফিট করে দিলে যে কর্ম মানে অনেক বেকাররা নিয়োগ পেয়েছিল, ওনাদের ভবিষ্যৎ কি হবে এই পূজার মুহূর্তে? এটা কি দুঃখজনক ঘটনা। মানে আমাদের এই কপালেই দোষ, কিন্তু আমাদের টাকাগুলি আগে নোটিশ করে সুপারিশ করে আগে রাজ্য মানে ভাগ করার পূর্বে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা করেন। দিল্লি বা ওনাদের যে হেডকোয়ার্টার যেখানে চলে গেলে কে কাকে পাবে আমরা জানবো, আর আপনাদের কি আর অনুষ্ঠান করবে করবে মাসে 20 টাকা 25 টাকা করে প্রত্যেক গ্রাহক থেকে নেওয়া হবে, আমাদের মানে চুপ করে লাগানো হবে। এটাই ভালো উদ্যোগ, ভালো, কিন্তু যদি ক্লিয়ার ভাবে করা হতো। আর উনি বলেছেন যে কেন নিয়োগ করা হয়েছিল, তাই ওনার মানে স্পষ্টীকরণ দিয়েছিলেন, কিন্তু উনি ছিলেন না, ছিলেন অন্য একজন এই দপ্তরের মন্ত্রী। আমাদের এগুলি প্রশ্ন রইল আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই ফ্লাডেও আমরা যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা, যদিও আমাদের বিদ্যুৎ পরিষেবা আপনার শুনলে আশ্চর্য হবেন। টিএসইসিএল, টিপিসিএল, টিপিজিএল এন্ড ট্রেডা আমাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ 693 কোটি, 693 কোটি টাকা আমাদের লস। আপনারা জানেন 3599 কিলোমিটার পরিবাহী লাইন নষ্ট হয়ে গেছে, 5397টা বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, 2616টা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, 5টি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, 75 কিলোমিটার ইউজি কেবল নষ্ট হয়ে গেছে, 8373 কিলোমিটার এলট্যাপ কেবল নষ্ট হয়ে গেছে, 12টি আইটি ইনফ্রা নষ্ট হয়ে গেছে, 2730 কিলোমিটার পিভিসি ক্ষতি হয়েছে। তারপরেও আমাদের বিদ্যুৎ কর্মীরা আপ্রাণ পরিশ্রম করে এই রাজ্যের বিদ্যুৎ পরিষেবা চালার চেষ্টা করেছে, এবং অনেক জায়গা থেকে আমরা এদেরকে উৎসাহিত করেছে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা, এত ফ্লাডেও এত ক্ষতির পরে। তো আশা করি আমরা এই 10টা সাবডিভিশনেও আমাদের বিদ্যুৎ পরিষেবা আমাদের নিগম দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আমরা তাদের পাশে আছি, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আমার সেক্রেটারি মহোদয় বাঁ দিকে আছেন, ডান দিকে রয়েছেন শুভ্রা সাহেব, এবং এই ফ্লাডের সময় তারা যে কাজ দেখিয়েছে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার চিন্তা ভাবনা করছি। আশা করি 5-7 দিনের মধ্যে তাদের অ্যাপ্রিসিয়েশন, পয়সা দিয়ে তাদের এই মূল্যায়ন করা যাবে না, কিন্তু অ্যাপ্রিসিয়েশন আমরা কিছু একটা করতে যাচ্ছি। একদম গার্ড থেকে আরম্ভ করে টপ লেভেল জিএম পর্যন্ত আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েশন দেবো। ফ্লাডের সময় যেভাবে তারা কাজে এগিয়ে এসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিদ্যুৎ গ্রাহক সারা রাজ্যে তাদেরকে অনুরোধ করবো বৈধ গ্রাহক যারা রয়েছে বিঘ্নিত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবো। যদি বিল না দেন বৈধ গ্রাহকদের কিন্তু ক্ষতি হয়, সুতরাং বৈধ গ্রাহক যারা তারাও আপনারা এই ব্যাপারে স্বচ্ছ হবে মোটেই। নমস্কার দাদা, আমি আগরতলা থেকে সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আস্তে আস্তে প্রমাণ সব আমরা কোথায় ঠিক হইতেছে যে বেসরকারি করণ মানে কি দেশের সর্বনাশ দেখা না। কারণ আমরা অনেক বছর যাবত আমরা সুশিক্ষায় ভারতবর্ষে যাই নাই, আমরা কুশিক্ষা দিয়ে আমরা মানুষ করছি ভারতবর্ষের বেশিরভাগ লোকেরই, যার জন্য বেসরকারি করা মানে কি বেসরকারি করা হইলো যে কন্ট্রাক্ট নিবে, তারা লুটপাট করবে, কেউ কাজ করতে চাইবো না, পয়সা না দিলে কাজ করবো না। এটাই তো আমরা কুশিক্ষা। এই কুশিক্ষা একদিকে হলো ঘুষের দেশ ভারতবর্ষ, দুর্নীতির দেশ ভারতবর্ষ, এর মধ্যে আবার বেসরকারি, তাদের দুর্নীতি কত চরম সীমা না যাইতে পারে। যাইতে যাইতে কি হইতেছে, আজকে মানুষ
তার যে পরিষেবা পাওয়া সমস্ত বেসরকারি পরিষেবাগুলি সব ধ্বংস করে দিতেছে। এই পরিণামটা যদি আমরা তার থেকে সরে নাইতে পারি, দাঁড়িয়ে নাইতে পারি, এই সরকার, এই শাসক থেকে যদি আমরা পরিবর্তন না করতে পারি সরকারটারে, তাহলে আমরা এই যে দুর্ভোগ কিন্তু আমরা ভোগ করতেই হইব। শিক্ষা ব্যবস্থা তো খারাপ জায়গাতে নিয়ে যেতে থাকে। আজকাল হয়তো ধরেন পাবলিক স্কুলে আজকাল লেখাপড়া হইতেছে, এটা সত্যি কথা। তারা যখন সরকারি স্কুলগুলি একবার বরবাদ করে দিব, তখন বেসরকারি স্কুলগুলি আবার ইচ্ছাকৃত ভাবে বরবাদ করবো। কারণ তারা কোনোদিন চাইবো না আমরা মূল নিবাসী যারা আমরা দেশের শিক্ষিত হইয়া আমরা দেশের সামনের দিকে আগাই নিই, দেশের ডেভেলপমেন্ট বাড়াই। কারণ যত দেশ দুর্বল হইব, যত দেশ মূর্খ হইব, আমরা মূল নিবাসী, তত এই RSS মনোবাদী কট্টর ব্রাহ্মণ যারা, তারা লেগে রাষ্ট্রের লাভ, তাদের যে চিন্তা ভাবনা আমরা গোলাম বানানোর, তারা ওই কাজটা করতে সহজ হইব যদি আমরা মূর্খ হই। তো এই যে প্রাইভেটাইজেশন করা মানে কি, বেতন দিব 5,000, 6,000 টাকা বেতন দেওয়া, এক মাসে এর মধ্যে আবার বেতন করবে। আপনি ONGC খবর নিয়ে থাকেন, ONGC ড্রাইভার থেকে ভালো অবস্থা। আপনার 5 মাস যাবত 5 পয়সা পাইতেছেন না ড্রাইভারটি। আপনারা মিডিয়া খবরটা নিয়ে প্রচার করলে আমি 30% নিয়ে দেখেন কতটা তুলছি, যেহেতু আমি জানি। তো আপনারা মিডিয়া যদি এই বিষয়টাও তুলেন, আশা করি ওই ড্রাইভারগুলির মানে লাভ হবে। সেই চিন্তা ভাবনা করি আপনার সাথে এই কথাটা শেয়ার করছি। যদিও আমি ONGC কোনো সম্পর্ক নাই আমার, তারা দুঃখ করে দাদা কিভাবে বাঁচেন ওই কথাটাই আপনারা শুনলাম। তো প্রাইভেটাইজেশন করার পরে এই যে আমরা বেমান কুটলি যারা নেয় এইগুলি তারা লুটপাট করে খায়। আপনি দেখেন এই যে নিকুজিশনের বীজ দিতেছে, কত বীজ ভাঙছে, কত হাজার লক্ষ কোটিতে আমরা ভারতবর্ষের সর্বনাশ। মোটেই হুক লাইন টানবেন না, এটা আমার ব্যক্তিগত অনুরোধ, আমার নিগমের অনুরোধ, আমার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের পুরো মন্ত্রিসভার অনুরোধ, আপনারা হুক লাইন টানবেন না। আমরা পরিষেবা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি ভালো। নমস্কার, আমি বিদেশি মানটি কথা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে বেসরকারি পেট্রোলকে সরিয়ে দিয়েছে, তার ব্যাপারে কিছু কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। আজকে বলছে বেসরকারকে হাঁটিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে। আগামী দিনে কি তারা নিগম থেকে কাজ করবে নাকি কন্ট্রাক্টরের আন্ডারে দিয়ে দেবে? কন্ট্রাক্টরের আন্ডারে দেওয়া তো মানে পাবলিক চলে গেল। নিগম আজ যিনি মন্ত্রী বলেছেন বা তাদের নিগমের তরফে বলা হয়েছে, নিগম দায়িত্ব নিয়েছে। নিগম তো আপনার কন্ট্রাক্টরের হাতে তো সঁপে দেবে যে আপনারা এই লাইফ স্টাফ দেখুন, আপনারা এই অমুক দেখুন, সমুক দেখুন, তারাই তো করবে না সব কিছু। এটা তো পাবলিক হয়ে গেল, সরকারি কোথায় হলো? ঠিক আছে না? আপনার কথা বলুন, আপনার বক্তব্য রাখুন। আমার বক্তব্য এটাই, তারা যে বলছে সরকারি, কোথায় সরকারি? এখন একটাকে সরিয়ে দিয়েছে, ফেটকুকে সরিয়ে দিয়েছে, আবার সেই কন্ট্রাক্টরের হাতে দিয়ে দেবে। সেই তো পাবলিকই রয়ে গেল, সরকারি কি হয়ে গেল এখানে? সরকারি তো লোকই নেই তাদের অফিসে, 4জন 5জন কি করবে? সরকারি কোনো নিয়োগ করছে না, কিছু করছে না, সেই চলছে, পাবলিক দিয়ে চলাবে, সেই পাবলিকই তো রয়ে গেল। এর কথা। আশা করি ভালোই পাবেন। আজকের এই কথাগুলি বলার জন্য আমরা যে ফ্র্যাঞ্চাইজিটাকে বাদ দিয়ে আশা করি ভালোই পাবেন। আজকের এই কথাগুলি বলার জন্য আমরা যে ফ্র্যাঞ্চাইজিটাকে বাদ দিয়ে আমরা যে টেক আপ করলাম, এই জিনিসটার তথ্যটা আপনাদের জানিয়ে রাখার জন্যই আজকে প্রেস কনফারেন্স। এটা সিস্টেম আছে, আমরা হিসাব করছি। আমরা আইসি, আমরা শুনলাম যে ফ্যাটকো নাকি ডিসিএফ নোটিস দিচ্ছি, ফ্যাটকো টাকা দিচ্ছি, এই লেগে আমরা চলে দিই। আমরা 83 দিনের বেতন ফাইনে আছি, টাকাটা লাগে আর কি। আপনারা কি ফ্যাটকোর কর্মী?
ফ্যাক্টরি কর্মীতে ছিলাম, এখন তো আর ফ্যাক্টরি কর্মী আর করি না। আপনারা কি টাকা এখনো ক্লিয়ার হয়নি? না তো এরকম আপনারা কতজন স্টাফ আছেন ফ্যাটকোর? ফ্যাক্টরি আমরা প্রায় এমবিসি 20 জন, এমবিসি আছে 20 জন, আমাদের লাইনম্যান আছে কত টোটাল কত 55 প্লাস। তো আপনাদের কতদিনের টাকা এখনো রয়েছে? আমাদের এমবিসিতে 83 দিনের টাকা, 20 লাখ টাকার মতন আমরা পাওনে আছে। এর মধ্যে আবার আমাদের ফ্যাক্টরিতে গাড়ি ছিল, উনিও প্রায় 4 লাখ টাকার মতন সরকারের মতন পাওনা আছে। তার মানে মোটামুটি প্রায় 25 লক্ষ টাকা এখন পর্যন্ত কর্মীদের এবং গাড়ি ভাড়া বাবদ এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, দেওয়া হয়নি। তো আপনাদের এখন দাবি কি থাকবে? দাবিতে আমাদের যে টাকাটা আগে যে আমাদের পকেটটা মিলিয়ে দিতে পারবো। তো ফ্যাটকোর যে স্টাফরা ছিল তাদের পেমেন্টগুলো কি সব ক্লিয়ার হয়ে গেছে এখন? এখনো আমাদের পেমেন্ট হয়নি, তো প্রতিশ্রুতি পেমেন্টগুলো ক্লিয়ার করা হবে, তারপরে আমরা ওখান থেকে প্রসেস করছি। সাবরুমে কত এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে কর্মচারীদের টাকা? কর্মচারীদের টাকা একজাক্টলি তো ওটা আমার কাছে ইনফরমেশন নেই কত হবে। তো ওটার কারণ একটার আমরা লাইন স্টাফের স্যালারি ডিফারেন্ট থাকে, কে বা কার টাকা কত হবে ওটা আমার কাছে ইনফরমেশন নেই। কতজন স্টাফ ছিল ফ্যাটকোর আন্ডারে? আমরা অফিস স্টাফ সহ নিয়ে 70 অ্যাপ্রক্স সম্পূর্ণ। তো বর্তমানে তাদেরকে কি করার নির্দেশ দিয়েছে আপনাদের উপর থেকে? আমরা উপর থেকে এটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে পরে টাইমে আমাদের কাজ না করার জন্য, তো ওই হিসেবে আমরা এখন সব বন্ধ রাখছি। এটা আমরা অক্টোবরের 1 তারিখ থেকে শুরু করব আর কি। অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে এবং অনলাইন পেমেন্ট করারও সুবিধা থাকবে, কিন্তু অক্টোবরের 1 তারিখের আগে কেউ পেমেন্ট করতে পারবে না। আর এগুলি নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নেই। সমস্ত সিস্টেম আগে যেরকম ভাবে সারা ত্রিপুরা যেভাবে টিএসসিএল কাজ করছে সেভাবেই এখানেও কাজ করবে এবং কোনো সমস্যা হবে না। আমরা আমাদের গ্রাহকদের সাথে যেমন আছি, গ্রাহকরাও আমাদের সাথে থাকবেন এবং আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যেই আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারব। ফ্যাটকোর যে ফ্রাঞ্চাইজির যে এরিয়াটা ছিল, এটা আজকে থেকে আমরা বিএসসিসিএল টেক আপ করেছি অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য অথরিটি। তো আজকে ইন ফ্রন্ট অফ আমাদের ডিসিএম ম্যাজিস্ট্রেট আমরা এই অফিসগুলো টেক আপ করেছি, স্মুথলি আমরা টেক আপ করে নিয়েছি। আজকের থেকে আমরা বিএসসিসিএল হিসাবে ফাংশন করব। আপনারা শুনলেন এবং সেদিক থেকে অবশ্যই মন্ত্রীর বক্তব্য আগামী দিনে কয়েকটি বিষয় যেমন উঠে আসছে, আলোচনায় উঠে আসছে, তার পাশাপাশি বারবার কেন মিটার চার্জ দিতে হবে এই দাবি বিভিন্ন গ্রাহকরা করেছেন, বিভিন্ন জায়গা থেকে উত্থাপন করেছেন। আরও বেশি কথা গ্রাহকরা সরাসরি সামাজিক মাধ্যম হোক, বিভিন্ন আধিকারিক হোক, বিভিন্ন প্রতিষ্ঠান হোক, বিভিন্ন জায়গায় সেই কথাগুলো তুলে ধরেন। সেদিক থেকে বিদ্যুৎ বিল বাড়ানো কিংবা বলা যেতে পারে বারবার মিটার চার্জ নেওয়া, সবকিছুর ভাবনা চিন্তা বোধহয় মন্ত্রীকেই করতে হবে, সরকারকে করতে হবে, বিদ্যুৎ নিগমকে করতে হবে। আজ যেমন করার সিদ্ধান্ত নেওয়া হলো, সেদিক থেকে আগামী দিনে কৈলাসহরের ক্ষেত্রে কি করার সিদ্ধান্ত নেওয়া হবে সেটা সময় বলবে। এই রাজ্যের গ্রাহকদের ঘাড়ে কোপ বসানো হচ্ছে, এই অভিযোগ যখন বিভিন্ন সময় উঠেছে, সেদিক থেকে গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্ক শুধু নয়, তাদেরকে কিভাবে আর্থিক সাশ্রয় করা যায়, তাদেরকে কিভাবে আর্থিকভাবেও কিছুটা সাহায্য করা যায়, সেই উদ্যোগ নিশ্চয়ই থাকবে। সরকারের অংশ একটি অংশ বিদ্যুৎ নিগম, তার পাশাপাশি ডাবল ইঞ্জিনের সরকার। সুতরাং এই রাজ্যের গ্রাহকরা অর্থনৈতিক কোপের শিকার কেন হবেন সেই প্রশ্ন তো তারা করতেই পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।